নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান। তার আগে বলি, আমাদের এখন প্রায় প্রতিদিন 0 ওভার থাকবে, অর্থাৎ 9টা থেকে আমরা আমাদের আলোচনায় বসবো এবং গেস্টরা থাকবে। আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আমরা কিছু জিনিস আগে থেকে বলে দেবো, আগে থেকে বিষয় বলে দেবো। সেই বিষয়ে আপনাদের ছোট্ট 2-3 মিনিটের ভিডিও, 1-1.5-2 মিনিটের ভিডিও পাঠাতে পারেন। সেগুলোতে আমাদের ভালো লাগলে আমরা সেই ভিডিওগুলো, আপনাদের সেই মতামতগুলো আপনাদের ছবি সমেত ব্যবহার করব। ভিডিও তোলার সময় ক্যামেরাটাকে হরাইজেন্টালি রাখবেন, নিজের মুখ এবং যেটা বলার সেটা আপনি বলবেন, যেন শব্দটা পরিষ্কার হয় আর ছবিটা একটু পরিষ্কার থাকে। তো আমরা 0 আওয়ার এখন প্রায়শই করব। আজকে শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের শীর্ষক, এবার নতুন মুখ্যমন্ত্রী বসাবে নির্বাচন কমিশন। হ্যাঁ, এবারে নতুন নির্বাচন কমিশনই নতুন মুখ্যমন্ত্রী বসিয়ে দেবেন। নির্বাচনের তারিখ ঘোষণার পরে রাতেই বদলানো হয়ে গেল মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে। একেবারে বিজেপির উচ্ছিষ্টে লালিত পালিত কিছু সাংবাদিক জানালেন আগামীকাল আরও উইকেট পড়বে। তো দেখলাম সকালবেলায়, মানে বেলা গড়াতেই ডিজি কলকাতা পুলিশ কমিশনার, এডিজি আইন শৃঙ্খলাতে নতুন অফিসারেরা এলেন, নির্বাচন কমিশনের আদেশে এলেন। ওই দালালেরাই জানাচ্ছেন এরা নাকি সব মিডল অর্ডারের ছিলেন, এরপরে টেল এন্ডার্সদের বদলানো হবে। এই দালালদের অনেকেই আবার এসএফআই ছিলেন, সিপিএম ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ার থেকে নামানোর জন্য যা যা করতে হবে, যে যত অনৈতিক হোক, যত অসাংবিধানিক কাজ হোক, এনারা চেয়ার লিডার। জিনচ্যাক মিউজিক বাজবে, এনারা নাচবেন। নাচার জন্য পয়সা পান, তো স্বাভাবিক। তো আমি বলি, এসব না করে একজন নতুন মুখ্যমন্ত্রীকেই বসিয়ে দেওয়া হোক না, ল্যাটা চুকে যায়। নির্বাচন কমিশন বললেন আমরা ক্ষমতায় এসে গেছি, আমাদেরই এখন অধীনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীটা আমরা বদলে দিচ্ছি। দিন, দরকার কি এত ঝামেলা করার? এখান থেকে একে, ওখান থেকে ওকে। আসল উদ্দেশ্যটা তো খুব পরিষ্কার, প্রভু বলে দিয়েছেন আসল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য পালনের জন্য যা যা করার করে যাচ্ছেন, তো সেটাই করে দিলে হয়। আজকে কমিশনারকে বদলানো, কালকে ডিজিকে বদলানো, পরশু মুখ্য সচিবকে বদলানো। বিজেপির বাংলা চাই, ব্যাস, পিরিয়ড। এমনিতেই সেই কবে ভারতের পণ্ডিত জ্ঞানীগুণী মানুষজন বহু আলোচনা, বহু তর্কের পরে, বহু দলিল দস্তাবেজকে সামনে রেখে দুনিয়ার সংবিধান পড়ে এক সংবিধান তৈরি করেছিলেন, যা বারবার লঙ্ঘিত হয়েছে। এমন নয় যে তা লঙ্ঘিত হয়নি। সংবিধানকে তাকে রেখে বহুবার নির্বাচিত সরকারকে ভাঙা হয়েছে। আর সেসব মানুষের সামনে তো আছে তো জরুরি অবস্থা, যা সংবিধানের সমস্ত ধারণার বিপরীতে ছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, সেই সমস্ত কাজ ইতিমধ্যেই সংবিধান বিরোধী হিসেবেই চিহ্নিত। এমনকি কংগ্রেসও, যারা ক্ষমতায় ছিলেন, একজন নেতাও জরুরি অবস্থাকে সমর্থন করতে পারবেন না। একজন কংগ্রেস নেতাও অগণতান্ত্রিকভাবে কেরালার প্রথম বাম সরকারকে ফেলে দেওয়াটা ঠিক হয়েছিল একথা আর বলেন না। কিন্তু 2014 থেকে যা শুরু হয়েছে তার চেহারাটাই আলাদা। সংবিধান যারা করেছিলেন সেই প্রাজ্ঞ মানুষজনদের ধারণাতেই ছিল না যে সেই শয়তানেরা যারা সেদিন স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে, যারা সংবিধান, জাতীয় পতাকার বিরুদ্ধে, তারাই সংবিধানের হাজার একটা সাধারণ ধারাকে ব্যবহার করে এই সংবিধানের মূল ধারণাকে জুতোর তলায় ফেলে রগড়ে দেবে। না, সেই কথা নেহরু, প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, আবুল কালাম আজাদ এরা কেউ বোঝেননি। ওনারা সভ্য, স্বাধীন, গণতান্ত্রিক, উদার মানুষজনের জন্য একটা সংবিধান লিখেছিলেন। একবার ভাবুন না, নেহরুর সঙ্গে রাজেন্দ্র প্রসাদের কত চিঠি, কত কথা কাটাকাটি, কত মতের অমিল। প্যাটেলের সঙ্গে, সুভাষের সঙ্গে, সবার, একজনের সঙ্গে একজনের না। সুভাষ বসুর সঙ্গে প্যাটেলের, সুভাষ বসুর সঙ্গে গান্ধীজির, সুভাষ বসুর সঙ্গে জওহরলাল নেহরুর, প্যাটেলের সঙ্গে জওহরলাল নেহরু, নেহরুর সঙ্গে রাজেন্দ্র প্রসাদের। বহু জিনিস নিয়ে তর্কাতর্কি হয়েছে, একবার নয়, বারবার। কিন্তু এই জিনিস ছিল না, তারা আদতে গণতান্ত্রিক ছিলেন। ভাবুন না, কে এম মুন্সি বললেন যে না, আমি সোমনাথ মন্দিরে নিয়ে যাচ্ছি রাষ্ট্রপতিকে, ওখানে আমরাই উদ্বোধন করব। নেহরু বললেন যে না, এটা করা উচিত না, করলেন ওনারা করলেন।
কিন্তু মন্ত্রিসভা থেকে তাড়িয়ে দেওয়া হয়, এটাই ঘটনা। নেহরু মনে করতেন ঠিক আছে, ওনারা আর একটা জিনিস নিয়ে ভাবছেন, আর একভাবে ভাবছেন, ভাবতেই পারেন। যা আজ অসভ্য, বর্বর, সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক এক ফ্যাসিস্টের হাতে গিয়ে পড়েছে সেই সংবিধান। 2014-তে এই মোদী সাহের নেতৃত্বে এক বিজেপি ক্ষমতায় এসেছিল, যে বিজেপি আগের বিজেপি নয়, যে বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন বিরোধীরা হলেন সংসদের চৌকিদার। হ্যাঁ, উনি বলেননি আমি চৌকিদার, উনি বলছেন বিরোধীরা হলেন সংসদের চৌকিদার। এটা সেই বিজেপি নয়। এখানে মোদীজি নিজেই বলে দিলেন আমি সেই চৌকিদার। আর আজ সেই চৌকিদারি আমাদের চোখের সামনে। মাত্র 11 বছরে 10টা রাজ্য সরকারকে এরা ভেঙেছেন। পুদুচ্চেরি, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক। একমাত্র কর্ণাটক ছাড়া তাকিয়ে দেখুন প্রত্যেক জায়গাতে বিজেপি ক্ষমতায়। অর্থাৎ তারা যেভাবে ভেঙেছেন, যা যা করেছেন সেটা কাজে দিয়েছে। শরিক দল যদিও বা থাকে, তারা ধীরে ধীরে মুছে গেছে বা যাবে। বিহারে মোটামুটি জেডিইউ শেষ। আমরা যদি মহারাষ্ট্রের দিকে তাকাই, শিবসেনা বা এনসিপি, যে অজিত পাওয়ারের গোষ্ঠী হাতে নিয়ে নিয়েছে, বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেছে। না, তাদের এই কাজ নিয়ে তারা লজ্জিত নন, শঙ্কিত নন। এই কাজ অসাংবিধানিক, এই কাজ গণতান্ত্রিক ধারণার উল্টো দিকে, বিপরীতে। এইটা বিজেপি মনেই করে না। তারা বুক ফুলিয়ে এই কাজগুলো করছে না। মাত্র কদিন আগে এই বিজেপির একজন সিনিয়র নেতার সঙ্গে কথা হচ্ছিল, অনায়াসে বললেন 110-120টা পার করলে সরকার আমাদের। মানে কথা হচ্ছিল যে এই তো সমস্ত বেরোচ্ছে, তাতে তো বলছে যে আপনারা নাকি 115-15তে আটকে যাবেন। বললো 120 হয়ে গেল, ব্যাস। হ্যাঁ, 148-এর বাকি 30টা ওনারা কিনে নেবেন। ওনারা নাকি সেই যোগাযোগ রেখেই চলেছেন। মানে সাংবিধানিক গণতান্ত্রিক রীতি নীতি মেনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য ন্যূনতম 148 জন বিধায়ক দরকার, সেটা তাদের কাছে কোনো বিষয়ই নয়। তোরা পারলে আটকা, আমরা কিনে নেবো আরো 30-40টা বিধায়ক। বাংলার বিধায়কের দাম কত হবে? 20-30 কোটি। একটা ছোট্ট হিসেব দিই। ফেব্রুয়ারি 29, হ্যাঁ মাথায় রাখুন, ফেব্রুয়ারি 29, 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা 3টে সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিট অনুমোদন করছে, স্যাংশন করছে। সেমিকন্ডাক্টর খুব দরকার, আমাদের নেই, তো 3টে ইউনিট অনুমোদন করছে। 2টো ইউনিট হচ্ছে গিয়ে টাটা গোষ্ঠীর। টাটা গোষ্ঠীর পরিচালনায় দেওয়া হলো, তাদেরকে দেওয়া হবে। ভারত সরকার সেমিকন্ডাক্টর উৎপাদন উৎসাহ পরিকল্পনার আওতায়, মানে তাদেরকে, তারা যাতে করেন, এই শিল্পপতিরা যাতে সেমিকন্ডাক্টর তৈরি করে আমাদের ধন্য করে দেন, তার জন্য মোট ব্যয়ের 50% ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। যারা বলেন না যে ভাতা দিচ্ছে এই 1,500 টাকা 2,000 টাকা, এতে কি হবে, শিল্প করলে কি হতো, ওই দেখুন শিল্প হচ্ছে। শিল্পপতিকে ব্যয়ের 50% ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রিসভা। শুধু টাটা গোষ্ঠীর 2টো ইউনিটের ক্ষেত্রে এই ভর্তুকির পরিমাণ কত? আপনি তো 1200 টাকা 1200 টাকা কি পুরোহিত ভাতা 2,000 টাকা হয়ে গেছে, মুয়াজ্জেম ভাতা 2,000 টাকা হয়ে গেছে, আপনার মাথা চুলকাচ্ছে কয়েকজন। এই দেখেছেন কি হচ্ছে। এই ভর্তুকির পরিমাণ কত? 44,203 কোটি টাকা। 44,203 কোটি টাকা। আর ক্যাবিনেটের এই অনুমোদনের 4 সপ্তাহের মধ্যে, মানে বলা হলো যে 44,203 কোটি টাকা আপনারা ভর্তুকি পাচ্ছেন। বলার সঙ্গে সঙ্গে 4 সপ্তাহের মধ্যে 2024-এ টাটা গোষ্ঠী বিজেপিকে 758 কোটি টাকা ডোনেশন দিয়ে দিলেন। তো ওরা পেয়েছে 44,000 কোটি টাকা, 758 টাকা দেওয়ার কি হয়েছে, কি অসুবিধা? নির্বাচন কমিশনে জমা পড়া দলীয় অনুদানের নথি অনুযায়ী 2024 লোকসভা নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলকে দেওয়া এটা সবচেয়ে বড় কর্পোরেট অনুদান, 758 কোটি টাকা। তো এই বাংলার 35 জন বিধায়ক কেনার জন্য যথেষ্ট নয়? ভাবুন না, একটু শুরু থেকে দেখুন। 2014-তে ক্ষমতা আসার পরে বাংলাতে বিজেপি দাঁত ফোটাতে পারছিল না, 2016 বিধানসভাতেও নয়। কিন্তু এরপরে সিপিএম সেই সুযোগটা তাদের হাতে তুলে দিল। হ্যাঁ, আমি বলছি না, বলতে লজ্জা লেগেছে, তবুও এই কথা সেদিন মুখ ফুটে সত্যি কথাটা অশোক ভট্টাচার্য বললেন। হ্যাঁ, খুব পরিষ্কার ভাষায় বললেন যে তাদের ভোটে বলিয়ান হয়ে 2019-এ চমকে দিয়েছিল বিজেপি। তাদের ভোট গেছে বিজেপির ঘরে। 18 জন এমপি হলো, সোজা হিসেবে 126 জন এমএলএ, মানে সরকার তো হয়েই গেছে। তবু আরো শিওর হবার জন্য দল ভাঙার কাজে হাত দিয়েছিল বিজেপি। হু হু করে বিজেপি মুখী যাত্রা শুরু হলো।
কেবা আগে প্রাণ করিবেক দান, তৃণমূল থেকে যাওয়া শুরু হলো। ওই সাংবাদিক যিনি ধরে করে এমএলএ হয়েছিলেন তিনি ওধারে চলে গেলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় ওধারে গেলেন, গুচ্ছ গুচ্ছ লোকজন ওধারে গেলেনই তো, রুদ্রনীল ঘোষ বা শুভেন্দু অধিকারী। পৃথিবী যা দেখেনি তাই দেখলো বাংলা। শিবির করে দল বদল হচ্ছে, দল পাল্টাচ্ছে, তার জন্য শিবির। রেজাল্ট ৭৭। রাগ হবে না, কাজেই শুরু হলো ইডি সিবিআই, লক্ষ্য মাথাটা, লক্ষ্য ঢাকি সমেত বিসর্জন, বলেই দিলেন তো, বিচারকই বলে দিলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো। হয়নি। 2024 18 থেকে কমে 12। হ্যাঁ, চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, টাকার অভিযোগ আর মামলাতে সরকার টান টানা টান টান। মাথা তো দূরের ব্যাপার, যাদের বিরুদ্ধে মামলা হলো, জেলে পোড়া হলো যাদেরকে, তারাই আবার জামিন পেয়ে যাচ্ছে। তাহলে এসআইআর বের হলো প্রথম খসড়া। রোহিঙ্গা কোথায়, মুসলমান কোথায়? নো ম্যাপিং আর ডিলিশনের তালিকাতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তার মধ্যে আবার বড় সংখ্যায় মতুয়ারা আছেন, হিন্দু শিডিউল কাস্টের মানুষজন আছেন কলকাতা, হাওড়া, ব্যারাকপুর অঞ্চলের হিন্দিভাষী মানুষজন আছেন, আদিবাসী রাজবংশী মানুষজন। কাজেই এই ডিলিশন আর নো ম্যাপিং এর ধাক্কায় পড়লো বিজেপির ভোট ব্যাংক। মানে তারাই সেই লেনে কে দেনে পড় গায়ে। কাজেই সমস্ত লাজ লজ্জা ফেলে দিয়ে নিয়ম নীতি সরিয়ে রাখা হলো, লজিক্যাল ডিসক্রিপেন্সির একটা বিষয় আইনে হাজির করা হলো, যা ভারতের কোথাও আনা হয়। বিজেপির এই উচ্ছিষ্টভোগীরা একাডেমি পুরস্কারের জন্য রাষ্ট্রপতি ভবনে ডাক পাওয়ার জন্য আতুতু কুকুর ছানার দল, মাসমাইনের ওপর উপরি পাওয়া সাংবাদিকের দল লিখছেন। কই, অন্য কোনো রাজ্যে তো এসআইআর নিয়ে এত কথা উঠছে না, বাংলাতে হচ্ছে কেন? এসব আসলে মমতা সরকারের নির্দেশে সরকারি কর্মচারীদের কাজ কারবার। একবারও কেউ বলছেন না যে কেন একমাত্র বাংলাতেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটা আনা হলো। চারদিক থেকে প্রতিবাদ শুরু হল, আর সব থেকে বড় গন্ডগোল হলো এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে থাকা লোকজন ম্যাপড, মানে এনাদের নাম 2002-এর সঙ্গে লিঙ্ক করা আছে। সেটা মেনে নিলে ওই গ্যাঁ গণেশ কুমারের ভাষাতেই এরা সবাই দেশের নাগরিক। ওদিকে প্রত্যেক নাগরিক যাতে, মানে জিজ্ঞেস করা হয়েছিল যে এই 2002-এর ম্যাপিংটা করছেন কেন, বললো না করলে আমি বুঝবো কি করে যে দেশের নাগরিক কিনা? তো এরা তো ম্যাপ, এদের তো 2002-এর সঙ্গে লিঙ্ক করা আছে, তাহলে দে আর সিটিজেন। দেশের প্রত্যেক নাগরিক যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আগে করলে, ম্যাপিং এর আগে করে ফেললে কিন্তু এই কথাগুলো আমরা বলতে পারতাম না, ওনারা ভুল করে ফেলেছেন। কিন্তু এখন ওই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বিচারাধীন 60 লক্ষ মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না। 60 লক্ষের মধ্যে 15 লক্ষের নাকি বিচার শেষ হয়ে গেছে, কবে সেই তালিকা বের হবে আমরা কেউ জানি না, অ্যাটলিস্ট নির্বাচন কমিশন জানায়নি। কিন্তু তারা নির্বাচনের দিন ঘোষণা করে দিল। ওদিকে 1995 সালের লালবাবু হুসেন মামলায় সুপ্রিম কোর্টের রায় হলো, যাদের ক্ষেত্রে সময়ের অভাবে বা অন্য কোনো কারণে ভোটার তালিকা সংশোধন করা সম্ভব হয়ে উঠবে না, তাদের নাম সংশোধনের আগে যে ভোটার তালিকা তা অনুযায়ী নতুন তালিকাতে রাখতে হবে। এটা সুপ্রিম কোর্টের অর্ডার। মানে আপনারা বলবেন বিচারাধীন, আর সেই বিচার চলবে 5 বছর, আর সেই মানুষজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তা হবে না। ডিলিশন হবে, ডিলিশনে আপিল চলবে, ঠিক আছে, হবে। মতুয়াদের কাছে সেই সমস্যাটা এসে দাঁড়াবে, কিন্তু বিচারাধীন না, চলবে না। কাজেই ওই সমস্ত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করানোর দাবি তুলছি আমরা। প্রত্যেকটা মানুষ, বৈধ নাগরিকদের বিচারের নামে ঝুলিয়ে রেখে ভোট করানো যাবে না। নির্বাচন কমিশন এটা করতে পারে না। হ্যাঁ, এটা বুঝে গেছে নির্বাচন কমিশনের। কাজেই এবারে আরো খোলামেলা কাজে নেমে পড়েছে। যেদিন সন্ধ্যায় ঘোষণা হলো নির্বাচনের তারিখ, সেদিন সন্ধ্যেতে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিয়ে অন্য দুজনকে সেই পদে বসানো হলো, যা অভূতপূর্ব। এর আগে দেশের কোনো রাজ্যে কখনো রাজ্যের মুখ্য সচিবকে এভাবে সরানো হয়নি, না হয়নি। তারপরে সরানো হলো ডিজি, পুলিশ কমিশনারকে, এরপরে ওসি, আইসি, বিডিও, ডিএমদের সরানো হবে। রাস্তায় নেমে মমতার সরকারকে ফেলে দেওয়ার আন্দোলন করেননি শুভেন্দু অধিকারী, বিজেপি, কিন্তু এই তালিকা বানিয়েছেন মন দিয়ে। সমস্যা হলো এসবে কিছুই হবে না। একটা মানুষ, একজন আমলা এই বিরাট কাঠামোতে কিছুই নন। আরে বাবা, তিনি এসে তার চেম্বারের পর্দা পাল্টানোর মতো কিছু কাজ করতেও মিনিমাম 7 থেকে 10 দিন লেগে যাবে। কাজেই এসব আতুতু কুকুরছানার দল যেভাবে নেচে উঠেছেন তাতে কিচ্ছু এসে যাবে না।
যে সাহিত্যিকের নাম এই বাংলার 1% মানুষও জানেন না, তিনি এই আমলা বদলকে অ্যাকশন ভাবতেই পারেন, ভাবতে পাগল কত রকম ভাবে। ভাবুন, ভেবে উল্লসিত হন, এতে কাজের কাজ কিছু হবে না। নির্বাচিত মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে একজন নতুন মুখ্যমন্ত্রী না বসাতে পারলে আপনাদের ইচ্ছে পূরণের কোনো চান্স নেই। নির্বাচিত মুখ্যমন্ত্রী, আমরা এখন ইলেকশন কমিশনের অধীনে চলে গেছে গোটা রাজ্য, মনে হচ্ছে সেটাই, কাজেই তা পাল্টে দিন। সেটা করার ধক আপনাদের ওই জ্ঞানেশ কুমারের নেই। আসলে বিজেপি তো একটা ছোট্ট রাজনৈতিক সংগঠন, এই সংগঠনের মাথায় বসে আছে আরএসএস। সেখানে সারসংঘচালক বদলায়, কিন্তু তা নির্বাচনের মাধ্যমে নয়। তাদের কল্পনায় হিন্দু রাষ্ট্রের কোথাও নির্বাচন বা গণতন্ত্রের নেই। দশরথের পুত্র বলে রাম সিংহাসনে বসবেন, এটাই রীতি, এটাই তাদের দর্শন, এক মধ্যযুগীয় দর্শন, যে দর্শনে আধুনিক সমাজ ব্যবস্থার ছিটে ফোটাও কোনোদিনও ছিল না, আজও নেই। রাজনৈতিক দল হিসেবে বিজেপিতেও কোনোদিন কোনো নির্বাচন হয়নি। বাকি সংগঠন, ওই হনুমান বাহিনী ইত্যাদির কথা বাদই দিলাম। যে কারণে তারা সংখ্যাগরিষ্ঠতাবাদকে গণতন্ত্র বলে মনে করে। হ্যাঁ, লেখা আছে বটে যে নির্বাচন শুরু হলে নির্বাচন কমিশনের হাতে এই ট্রান্সফার ইত্যাদির ক্ষমতা থাকে, কিন্তু আজ এই মুহূর্তে রাজ্যের কোথাও কোনো প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনায় কারা কাজ করবেন, কাদের নির্দেশে কারা কাজ করবেন? মুখ্যমন্ত্রী কি করবেন? ওই জ্ঞানেশ কুমার করবেন? জ্ঞানেশ কুমার দায়িত্ব নেবেন? কারা দায়িত্ব নেবেন এই 12-13 কোটি মানুষের জীবনের? এই আমলা সরানো আসলে চমকানো, ধমকানো। সঙ্গে জ্ঞানেশ কুমারের ধারণা এসব করেই তিনি প্রভুদের সেবা করছেন না। উল্টে জেনে রাখুন, এই প্রত্যেকটা পদক্ষেপ বুমেরাং হয়ে ফিরে যাবে ভোটের বাক্সে। ইতিমধ্যে এত কিছুর পরেও ওই গদি মিডিয়ার সমীক্ষাও এই বাংলাতে বিজেপিকে 115-র বেশি দিতে পারছে না। হ্যাঁ, 4 তারিখে দেখে নেবেন ওই সংখ্যা 77 পার করে কিনা। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।